সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের সেইলিং টু বাইজেন্টিয়াম কবিতাটা আলোচনা করব। সেইল অর্থ পাল, সেইলিং টু বাইজেন্টিয়াম অর্থ পাল তুলে বাইজেন্টিয়ামে যাওয়া, জাহাজে করে বাইজেন্টিয়ামে যাওয়া। তাহলে বাইজেন্টিয়াম কি? বাইজেন্টিয়াম আসলে একটা জায়গার নাম। বাইজেন্টাইন একটা সাম্রাজ্য যেটা অতীতে গ্রিকদের ও আরও পরে রোমানদের দ্বারা শাসিত হয়েছিল। তাহলে বাইজেন্টাইন একটা সাম্রাজ্যের নাম। মুসলমানরা বহু বছরের প্রচেষ্টায় এটা দখল করতে সমর্থ হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল বা বর্তমান তুরস্কের অধীন ইস্তাম্বুল শহর। অতীতের কনস্টান্টিনোপল বিখ্যাত ছিল চিত্র ও কারুশিল্পের জন্য। আমরা জানি শিল্প অমর কিন্তু মানুষ মরণশীল। এই কবিতায় কবি শিল্পের মাধ্যমে অমরত্বের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এই কবিতার সাথে আমরা মিল খুঁজে পাই জন কিটসের ওড অন এ গ্রেশন আর্ন কবিতার মিল খুঁজে পাই। ওড অন এ গ্রেশন আর্ন কবিতায় জন কিটস দেখিয়েছেন যে কিভাবে মানুষ মরণশীল কিন্তু শিল্প অমর। উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ.বি. ইয়েটস তিনি আয়ারল্যান্ডের একজন কবি। তার লেখাগুলো রিয়েলিস্টিক, বাস্তবতাপূর্ণ, কারণ তিনি মডার্ন যুগের একজন কবি। কিন্তু ডব্লিউ.বি. ইয়েটসের প্রথম কবিতায় বা প্রথম জীবনের কবিতায় আমরা রোমান্টিক ছোঁয়া পাই। নস্টালজিয়া বা অতীতে ফিরে যাওয়ার প্রতি যে আকাঙ্ক্ষা, এটা একটা উল্লেখযোগ্য রোমান্টিক বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি বিষয়বস্তুর দিক দিয়ে এই কবিতাটি একটা রোমান্টিক ধাঁচের কবিতা। উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জানি। উইলিয়াম বাটলার ইয়েটসের জন্ম হয়েছিল 13 জুন 1865 সালে এবং তার মৃত্যু হয়েছিল 28 জানুয়ারি 1939 সালে। তিনি শুধু একজন আইরিশ কবি ছিলেন না, তিনি ছিলেন একজন ড্রামাটিস্ট, নাট্যকার, প্রোজ রাইটার, গদ্য লেখক অ্যান্ড ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার, অগ্রগামী একজন ব্যক্তিত্ব ছিলেন, খুবই বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন অফ 20th সেঞ্চুরি লিটারেচার, বিংশ শতাব্দীর সাহিত্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ডব্লিউ.বি. ইয়েটসের বন্ধুত্ব ছিল। রবীন্দ্রনাথ যখন তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেন তখন তিনি উইলিয়াম বাটলার ইয়েটসের সাহায্য নিয়েছিলেন। দুই বন্ধুই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই কবিতায় মোট 4টা স্ট্যাঞ্জা রয়েছে। প্রতিটা স্ট্যাঞ্জাতে 8টা করে লাইন রয়েছে। তাই প্রথম স্ট্যাঞ্জাটা আমরা পড়ি। আমরা আগেই বলেছি যে এই কবিতার বিষয়বস্তু হচ্ছে কবি বাইজেন্টিয়ামে যেতে চান, তিনি কনস্টান্টিনোপলে যেতে চান। কেন যেতে চান তার কারণ তিনি এখানে ব্যক্ত করেছেন। দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, আমি যে দেশে থাকি, আমি যে শহরে থাকি, আয়ারল্যান্ড এটা বৃদ্ধ লোকদের জন্য ভালো কোনো জায়গা নয়। দ্য ইয়াং ইন ওয়ান অ্যানাদার্স আর্ম, এখানে যুবক যুবতীরা একে অন্যের বাহুতে প্রেমে মগ্ন। বার্ডস ইন দ্য ট্রিজ, গাছে গাছে পাখিরা প্রেমের গান গাইছে। দোজ ডাইং জেনারেশনস অ্যাট দেয়ার সং, এবং এরা সবাই মুমূর্ষ প্রজন্ম ব্যস্ত রয়েছে তারা প্রেমের সঙ্গীতে। এদের একটুও খেয়াল নেই যে জীবন নশ্বর, সব কিছুই একসময় শেষ হয়ে যাবে। দ্য স্যামন ফলস, দ্য ম্যাকারেল ক্রাউডেড সিজ, স্যামন একটা মাছের নাম, ফল অর্থ জলপ্রপাত, ম্যাকারেল আরেকটা মাছের নাম। জলপ্রপাতের ঝর্ণাগুলো স্যামন মাছে পরিপূর্ণ, সমুদ্র ম্যাকারেল মাছে ভরা। ফিশ, ফ্লেশ অর ফাউল, কমেন্ট অল সামার লং,
হোয়াটএভার ইজ বিগটেন বর্ন অ্যান্ড ডাইজ। মাছ মাংসল প্রাণী অথবা পাখি গ্রীষ্মের আনন্দ উপভোগ করছে। এখানে ফিশ মাছের কথা বলা হয়েছে, ফ্লেশ মাংস বা মাংসল প্রাণী, ফাউল হাঁস মুরগি বা পাখির কথা বলা হয়েছে, তারা সবাই গ্রীষ্ম নিয়ে ব্যস্ত। কমেন্ট মানে প্রশংসা করা, এখানে ভোগ করার অর্থে ব্যবহৃত হয়েছে। হোয়াটএভার ইজ বিগটেন বর্ন অ্যান্ড ডাইজ, তারা ভুলে গেছে যে যে জন্ম দেয় বা যার জন্ম হয় তার মৃত্যু অবশ্যম্ভাবী। বিগট মানে জন্ম দেওয়া। Caught in that sensual music, all neglect monuments of unaging intellect. সবাই কট মানে ধরা পড়েছে, মত্ত হয়ে আছে। শারীরিক আনন্দের সঙ্গীতে মত্ত হয়ে সবাই অবহেলা করছে, নেগলেক্ট অবহেলা করছে, ভুলে গেছে বুদ্ধিমত্তার অমর স্থাপনাকে। মনুমেন্টস স্থাপনা, ইন্টালেক্ট বুদ্ধিমত্তা, আনএজিং যেটার বয়স কখনো বাড়ে না বা যেটা অমর, তারা ভুলে গেছে বুদ্ধিমত্তার অমর স্থাপনাকে। যুবক যুবতীরা অবহেলা করছে তাদের বার্ধক্যকে, শরীর অবহেলা করছে আত্মাকে। আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাতে চলে যাই। An aged man is but a paltry thing. একজন বয়স্ক মানুষ খুবই তুচ্ছ এক বস্তু, পাল্ট্রি তুচ্ছ। এ ট্যাটার্ড কোট আপন এ স্টিক, ট্যাটার্ড মানে ছেঁড়া, যেন লাঠির উপর একটি ছেঁড়া কোট। বৃদ্ধ লোককে বলা যেতে পারে লাঠির উপর দাঁড়ানো একটি ছেঁড়া কোট, অথবা বলা যেতে পারে একটা কাকতাড়ুয়া। Unless soul clap its hand and sing, and louder sing for every tatter in its mortal dress. তবে যদি তার আত্মা হাতে তালি দিয়ে গান গেয়ে উঠতে পারে সেটা ভিন্ন কথা। তাহলে বৃদ্ধ লোককে তুলনা করা হয়েছে ছেঁড়া কাপড়ের সাথে, কাকতাড়ুয়ার সাথে। তবে বলছেন যে বৃদ্ধ লোকের আত্মা যদি হাতে তালি দিতে পারে এবং গান গেতে পারে। এখানে হাতে তালি দেওয়া এবং গান গাওয়ার অর্থ তার আত্মা যদি জীবন্ত থাকে। লাউডার সিং তখন সে আরও জোরে গান গাইতে পারে। ফর এভরি ট্যাটার ইন ইটস মর্টাল ড্রেস, তার মরণশীল জীর্ণ দেহ অথবা তার মরণশীল পোশাকে যতই ছেড়ে থাকুক না কেন, আত্মা যদি সতেজ হয় তাহলে সে জোরালো কণ্ঠে গান গাইতে পারে। নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল বাট স্টাডিং মনুমেন্টস অব ইটস ওন ম্যাগনিফিসেন্স। আত্মাকে গান শেখানোর জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। আত্মার নিজের মহত্ব বুঝতে পারলেই উপলব্ধি করবে সেই অমর স্থাপনাকে। নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল, আত্মাকে হাতের তালি দিতে হবে, গান গাইতে হবে, কিন্তু গান গাওয়ার কোনো মাস্টার পাওয়া যায় না, কোনো স্কুল পাওয়া যায় না। বাট স্টাডিং মনুমেন্টস অব ইটস ওন ম্যাগনিফিসেন্স, ম্যাগনিফিসেন্স মহানুভবতা, আত্মাকে বুঝতে হবে সে নিজেই একটা মনুমেন্ট স্থাপনা, সে নিজেই একটা অনেক বড় জিনিস, একটা বিখ্যাত জিনিস। এটা যদি সে উপলব্ধি করতে পারে তবেই তার আত্মা জীবিত থাকবে এবং সে হাততালি দিতে পারবে, গান গেয়ে উঠতে পারবে। অ্যান্ড দেয়ারফর আই হ্যাভ সেলড দ্য সিজ, তাই আমি অনেক সমুদ্র অতিক্রম করেছি। অ্যান্ড কাম টু দ্য হলি সিটি অফ বাইজেন্টিয়াম, এবং বাইজেন্টিয়াম শহরে এসেছি। এই স্ট্যাঞ্জার মূল কথা হচ্ছে বৃদ্ধ মানুষের কোনো মূল্য নেই এই সমাজে, কারণ এই সমাজ চলছে সেন্সুয়াল প্লেজার, শারীরিক আনন্দে গা ভাসিয়ে। বৃদ্ধ লোক যেহেতু শারীরিক আনন্দে গা ভাসাতে পারেন না, তাই সমাজে তার কোনো মূল্য নেই। তবে একজন বৃদ্ধ লোকেরও মূল্য রয়েছে যদি তার আত্মা সজীব থাকে। এখন আমরা থার্ড স্ট্যাঞ্জায় চলে যাই। ও সেজেস স্ট্যান্ডিং ইন গডস হলি ফায়ার, কবি সম্বোধন করছেন, ও জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা, তোমরা যারা ঈশ্বরের পবিত্র আগুনে দাঁড়িয়ে রয়েছ।
জ্ঞানী ব্যক্তিকে সম্বোধন করে কবি বলছেন তোমরা দাঁড়িয়ে রয়েছে ঈশ্বরের হলি ফায়ার পবিত্র আগুনে। অ্যাজ ইন দ্য গোল্ড মোজাইক অব এ ওয়াল, তোমরা আসলে মরণশীল মানুষ নও, দেয়ালে মোজাইক করা স্বর্ণের মূর্তি বা ছবি। কবি যাদেরকে সম্বোধন করছেন তারা আসল মানুষ নন, তারা গোল্ড স্বর্ণের মোজাইক করা দেয়ালের মূর্তি বা ছবি। কাম ফ্রম দ্য হলি ফায়ার, তোমরা তোমাদের পবিত্র আগুন থেকে বের হয়ে আসো। পার্ন ইন এ জায়ার, জায়ার মানে লাটিম, পার্ন মানে ঘোড়া, তোমরা লাটিমের মতো ঘোরো। অ্যান্ড বি দ্য সিঙ্গিং মাস্টার অব মাই সোল, এবং আমার আত্মার গানের মাস্টার, গানের শিক্ষক হও। আমি চাই আমার আত্মা যেন হাততালি দিতে পারে, গান গাইতে পারে, তোমরা আমাকে একটু সাহায্য করো। কনজিউম মাই হার্ট, আমার হৃদয়কে গ্রাস করো। কনজিউম মানে গ্রাস করা বা পোড়ানো। আগুনে পুড়ে আমার হৃদয় খাঁটি হতে চাই, তোমরা আমার হৃদয়কে খাঁটি করো। সিক উইথ ডিজায়ার, আসলে প্রত্যেক ব্যক্তিরই শরীর থাকে, শরীর থাকার কারণে তার ডিজায়ার থাকে, আর আকাঙ্ক্ষার কারণেই আত্মা সিক, অসুস্থ হয়ে পড়ে। অ্যান্ড ফাস্টেন টু এ ডাইং অ্যানিম্যাল, এবং আমার আত্মা যেন বাধা রয়েছে একটা মরণশীল প্রাণীর দেহের সাথে। ডাইং অ্যানিম্যাল, মরণশীল প্রাণীর দেহের সাথে আমার আত্মা বাধা রয়েছে। দেহ মরণশীল, আত্মা অমর। ফাস্টেন্ট মানে বাধা। ইট নোজ নট হোয়াট ইট ইজ, আমার আত্মা জানে না তার স্বরূপ, সে কি আত্মা জানে না। অ্যান্ড গ্যাদার মি ইন্টু দ্য আর্টিফিস অব এটার্নিটি, গ্যাদার মি আমাকে জড়ো করো, আমাকে নিয়ে তৈরি করো, আর্টিফিস শিল্প, অব এটার্নিটি আমি অমরত্বের শিল্প হতে চাই, আমাকে শিল্পে পরিণত করো। তাহলে থার্ড স্ট্যাঞ্জার বিষয়বস্তু হচ্ছে কবি এখানে দেয়ালের যে মূর্তিগুলো আছে মূর্তিকে সম্বোধন করে বলছে যে তোমরা তো ঈশ্বরের পবিত্র আগুনে দাঁড়িয়ে রয়েছ, তোমরা তো অমর, আমার আত্মাকেও অমর হতে সাহায্য করো। যদিও আমার দেহ মরণশীল, আমার আত্মা অমর, তোমাদের সাহায্য পেলে আমি অমরত্ব লাভ করব তোমাদের মতোই। ফোর্থ স্ট্যাঞ্জা, চতুর্থ স্ট্যাঞ্জা। Once out of nature I shall never take my bodily form from any natural thing. আমার এ আত্মা একবার তার দেহ ত্যাগ করলে আর কোনো প্রাকৃতিক দেহে প্রবেশ করবে না, যে দেহ মরণশীল। আমার দেহ মরণশীল, যখন আমি মারা যাব আমার আত্মা বের হয়ে আসবে। একবার যদি আমার আত্মা বের হয়ে আসে আমি আর কখনো প্রাকৃতিক কোনো জিনিস, যে জিনিসটা মরণশীল, যার শরীর রয়েছে তার ভিতরে আমি আর প্রবেশ করব না, আমার আত্মা আর প্রবেশ করবে না। But such a form as Grecian goldsmiths make of hammered gold. আত্মা স্বর্ণ নির্মিত বা স্বর্ণের প্রলেপ দেওয়া শিল্পে পরিণত হবে, যাকে গ্রিসের স্বর্ণকাররা আকৃতি দেবে। কবি এখানে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন শিল্প হওয়ার। তিনি বলছেন একবার আমার আত্মা যখন বের হয়ে পড়বে শরীর থেকে, তখন গ্রিসের গোল্ডস্মিথ স্বর্ণকাররা আমার আত্মাকে নিয়ে এমন ফর্ম, এমন আকৃতি দেবে। হ্যামার্ড গোল্ড, হ্যামার মানে হাতুড়ি, গোল্ড স্বর্ণের উপর হাতুড়ি পিটিয়ে যেরকম মূর্তি তৈরি করা হয়, ঠিক তেমনি আমার আত্মা নতুন রূপ পাবে। অ্যান্ড গোল্ড এনামেলিং, এনামেলিং মানে প্রলেপ, কোনো জিনিসের উপর স্বর্ণের প্রলেপ দিলে সেটা স্বর্ণের মতোই চকচক করতে থাকে। আমার আত্মাও শিল্পে পরিণত হবে এবং স্বর্ণের মতো চকচক করতে থাকবে। টু কিপ এ ড্রাউজি এম্পেরর অ্যাওয়েক, আমার আত্মা তখন এমন শিল্পে পরিণত হবে যেটা একজন ড্রাউজি, তন্দ্রালু এম্পেরর, সম্রাটকেও জাগিয়ে রাখবে। শিল্পের ক্ষমতা রয়েছে, কাউকে ভাবানোর শিল্পের ক্ষমতা রয়েছে, কাউকে জাগিয়ে তোলার। আমি শিল্পে পরিণত হব যে শিল্প একজন তন্দ্রালু ঘুমাচ্ছন্ন সম্রাটকেও জাগিয়ে রাখবে। অর সেট আপন এ গোল্ডেন বাউ টু সিং টু লর্ডস অ্যান্ড লেডিজ অব বাইজেন্টিয়াম, অথবা হতে পারে গ্রিসের স্বর্ণকাররা স্বর্ণ নির্মিত বাউ, ডালপালা, শাখা নির্মাণ করবেন, আমাকে স্বর্ণ নির্মিত একটা পাখি নির্মাণ করবেন,
আমি সেই স্বর্ণনির্মিত গাছের শাখায় বসে গান গাইতে থাকব। টু লর্ডস অ্যান্ড লেডিজ অব বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়ামের যে ভদ্রমহোদয় এবং ভদ্রমহিলা রয়েছে তাদের কাছে আমি গান গাইতে থাকব। অব হোয়াট ইজ পাস্ট, আমার গানের বিষয়বস্তু হবে অতীতে কি ঘটেছে, অর পাসিং বর্তমানে কি ঘটছে, অর টু কাম অথবা ভবিষ্যতে কি ঘটবে। চতুর্থ স্ট্যাঞ্জাতে কবি নিজেকে শিল্পে পরিণত করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, কারণ শিল্প অমর কিন্তু মানুষের শরীর মরণশীল। থিম অব দ্য পয়েম, কবিতার বিষয়বস্তু। আসলে কবিতাকে বিভিন্নভাবেই ব্যাখ্যা করা যায়। সেলিং টু বাইজেন্টিয়াম ইজ এ পয়েম বাই উইলিয়াম বাটলার ইয়েটস। সের লিখা একটা কবিতা, ফার্স্ট পাবলিশড, প্রথম ছাপা হয়েছিল ইন দ্য 1928 সালে, কালেকশন দ্য টাওয়ার। তার কবিতার এক সংগ্রহ রয়েছে, বই রয়েছে, বইটার নাম হচ্ছে দি টাওয়ার। সেখানে 1928 সালে এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। থ্রু দ্য ইউজ অফ ভেরিয়াস পয়েটিক টেকনিক, কবি এখানে বিভিন্ন পয়েটিক টেকনিক, কাব্যিক টেকনিক ব্যবহার করেছেন। ইয়েটসের সেলিং টু বাইজেন্টিয়াম ডেসক্রাইবস দ্য মেটাফরিক্যাল জার্নি। সেলিং টু বাইজেন্টিয়াম কবিতায় একটা রূপক জার্নি, ভ্রমণের কথা বলা হয়েছে। অব এ ম্যান পারসুইং হিজ ওন ভিশন, একজন ব্যক্তি যিনি ভ্রমণ করছেন তিনি আসলে পারসুইং মানে তার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করছেন, তার ভিশন স্বপ্ন পূরণ করছেন। এটার্নাল লাইফ, তিনি চিরস্থায়ী জীবন চান। অ্যাজ ওয়েল অ্যাজ হিজ কনসেপশন অফ প্যারাডাইস, স্বর্গ বলতে তিনি কি বোঝেন সেটাও এখানে বক্তা বর্ণনা করেছেন। এটা হচ্ছে কবিতার থিম। আরেকটু সহজভাবে আমরা কবিতার থিম এভাবেও বলতে পারি, দ্য পোয়েমস মেজর অ্যান্ড মোস্ট অবভিয়াস থিম, এই কবিতার মেজর প্রধান এবং সবচেয়ে সুস্পষ্ট থিম হচ্ছে, এটা সেন্টার কেন্দ্রীভূত হয়েছে অন দ্য কন্ট্রাস্ট, পার্থক্য, বিটুইন দ্য এফিমারেল অ্যান্ড দ্য পার্মানেন্ট। কিছু বস্তু রয়েছে যেটা এফিমারেল ক্ষণস্থায়ী পার্থিব, এবং কিছু বস্তু রয়েছে যেগুলো পার্মানেন্ট স্থায়ী এবং অস্থায়ীর মাঝে যে কন্ট্রাস্ট, যে পার্থক্য, এটি হচ্ছে কবিতার একটা গুরুত্বপূর্ণ থিম, বিষয়বস্তু। দ্য পোয়েম কনভেজ দ্য মেসেজ দ্যাট, এই কবিতার মধ্যে এই মেসেজ দেওয়া হয়েছে যে হিউম্যান বডি ইজ মর্টাল, মানুষের শরীর মরণশীল, অ্যান্ড ইজ শিওর টু ডুকে, এটা অবশ্যই ক্ষয়প্রাপ্ত হবে, অ্যান্ড পেরিশ ধ্বংস হবে। হয় যেখানে আর্ট অর বিউটিফুলি ক্রাফটেড আর্টিফ্যাক্টস, যেখানে শিল্প অথবা সুন্দরভাবে ক্রাফটেড নির্মিত শিল্পকর্ম আর টাইমলেস, এগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে, এগুলো অমর থাকবে। ইটার্নাল চিরস্থায়ী হবে, আনচেঞ্জেবল অপরিবর্তনীয় হবে, অ্যান্ড অফ পার্মানেন্ট ভ্যালু, এগুলো রয়েছে স্থায়ী মূল্য। দ্য পোয়েম ইজ দাস দ্য পয়েটস ডিপেনিং ডিজায়ার, তাই এই কবিতার মধ্যে ব্যক্ত হয়েছে কবির গভীর আকাঙ্ক্ষা, টু লিভ দিস ওয়ার্ল্ড অফ ডেথ, এই পৃথিবী তিনি ত্যাগ করে যাবেন যেটা মৃত্যুর পৃথিবী, অ্যান্ড সরো দুঃখের পৃথিবী, অ্যান্ড টু এসকেপ তিনি পালিয়ে যাবেন, ইন্টু এ ওয়ার্ল্ড অফ ইমর্টালিটি, ইমর্টাল বিউটি, তিনি পালিয়ে যাবেন অমর সৌন্দর্যের একটা জগতে, পারসিভড ইমাজিনেটিভলি, যে সৌন্দর্য দেখা যায় না, কল্পনা করা যায়। অ্যাজ অ্যান ইমাজিনারি স্কেপ টু বাইজেন্টিয়াম, তিনি আসলে বাস্তবে বাইজেন্টিয়ামে যেতে চান না, কল্পনায় বাইজেন্টিয়ামে যেতে চান। হি হোপস দ্যাট, তিনি আশা করেন যে হি উইল দাস বি এবল টু ডিফিট টাইম, এভাবে তিনি সময়কে পরাজিত করতে পারবেন। বিকজ আর্ট ইজ টাইমলেস, কারণ শিল্প সময় মানে না, শিল্প সময়কে পরাজিত করে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাথে থাকার জন্য। আশা করি তোমরা কবিতাটা বারবার পড়বে, তাহলেই কবিতার বিষয়বস্তু উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ সকলকে।